আমরা আমাদের সর্বশেষ আলোচনায় যে প্রস্তুতি নিচ্ছি কিভাবে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব, তাই না? বলা যায় না হঠাৎ করে যদি তোমাদের প্রশ্নের মধ্যে চলে আসে পুস্তক ব্যতীত তোমরা কি করবা তখন? কে? রাকিব, যদি কখনো মানে প্রশ্নের মধ্যে লেখা থাকে যে এটিএসআই এবং টিএসআই এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পুস্তক ব্যতীত, তখন কি হবে হাফিজ? কি করবো তখন? অসুবিধা নেই স্যার, আছি। আমরা আমাদের গাইডের প্রশ্নের মধ্যে আসি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব আমরা। কেস ডায়েরি বলতে কি বোঝেন? কেস ডায়েরি লেখার নিয়মাবলী আলোচনা করুন। সাউন্ড বন্ধ জান্নাতুল, তো ব্যারাকে রাজার বাগে। স্যার। শুনছি, তুমি ভালো থাকো। যাক, আমাদের প্রথম প্রশ্ন হলো কেস ডায়েরি বলতে কি বোঝেন। একটা প্রশ্ন আমরা যখন লিখবো আমাদের বুঝতে হবে সামনে যেহেতু পরীক্ষা, উপায় নাই গোলাম হোসেন। কেস ডায়েরি বলতে কি বোঝেন? কেস ডায়েরি লেখার নিয়ম আলোচনা করুন, অর্থাৎ কেস ডায়েরি কি পদ্ধতি অনুসরণ করে আপনি লিখবেন। তাহলে এখানে দুটো জিনিস জানতে চাচ্ছে। প্রথম হলো কেস ডায়েরি কাকে বলে, আমরা লেখার সময় কেস ডায়েরি কাকে বলে সেটাকে একটা ধাপে লিখবো, অর্থাৎ একটা প্যারা করব। আর কেস ডায়েরি লেখার যে নিয়ম সেটা আমরা আর একটা প্যারা করবো। তাহলে কেস ডায়েরি কাকে বলে? দেখো, আমাদের যে সমস্যাটা হয় বিভিন্ন গাইডে, কেস ডায়েরি লেখা, কেস ডায়েরি বলতে কি বুঝেন, তো কেস ডায়েরি বলতে কি বুঝেন সেখানে এই পিআরবি 263 এবং সিআরপিসির 172, অর্থাৎ আমরা লিখবো ঠিক এইভাবেই। আমরা প্রথম ধারাটা দিয়ে শুরু করব, আমরা লিখবো সিআরপিসির 172 এবং পিআরবি 263 বিধি অনুযায়ী কেস ডায়েরি বলতে বোঝায় ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তকালীন বিষয়াদি সরকার নির্ধারিত যে বহিতে বা যে কাগজে লিপিবদ্ধ করে থাকেন সেটি হলো কেস ডায়েরি। অর্থাৎ সিআরপিসির 172, পিআরবি 263 বিধি অনুযায়ী কেস ডায়েরি বলতে বোঝায় ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার দৈনন্দিন কার্যক্রম সরকার কর্তৃক সরবরাহকৃত যে বইতে লিপিবদ্ধ করে থাকেন সেটি হলো কেস ডায়েরি বা তদন্ত সম্বলিত ডায়েরি। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় এই জায়গাটাতে, অনেক ক্ষেত্রে দেখা যায় সাক্ষ্য আইনের 35 ধারা দিয়েছে। আমরা কিন্তু বলি নাই কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি, আমরা কিন্তু এটা চাই নাই। আমরা বলছি কেস ডায়েরি কাকে বলে, তার মানে আমরা অতিরিক্ত কোনো ধারা দেব না, ফাও কথাও বলবো না, ফাও ধারাও দেব না। আমার কথা ক্লিয়ার? কি আমার কথা বুঝতে পারছো? সঠিক স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন প্রশ্ন হলো কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে আমরা লিখবো, বা কেস ডায়েরি লেখার নিয়ম আলোচনা করুন। তাহলে আমরা কি লিখবো যে, শোনো, কেস ডায়েরি কাকে বলে এটা যেমন উল্লেখ করা আছে সিআরপিসির 172, পিআরবি 263, কিন্তু একটা কেস ডায়েরি কিভাবে আমরা লিখবো এটা উল্লেখ করা আছে পিআরবি 264। অর্থাৎ আমরা লিখবো পিআরবি 264 বিধি অনুযায়ী কেস ডায়েরি লেখার নিয়ম নিম্নে বর্ণনা করা হলো। অর্থাৎ কেস ডায়েরি কিভাবে লিখতে হয়, তো সেখানে প্রথমত বলা আছে যে কেস ডায়েরি লেখার নিয়ম হলো কেস ডায়েরি নিজ হাতে লিখতে হবে। কেস ডায়েরি দুই ফর্দ বিশিষ্ট, অর্থাৎ দুই পাতা বিশিষ্ট হবে। কার্বন কপি ব্যবহার করতে হবে। প্রতিদিনের কেস ডায়েরি প্রতিদিন লিখতে হবে। কেস ডায়েরির প্রতিটি পাতায় কেস ডায়েরির নাম্বার উল্লেখ করতে হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা যে স্থানে বসে যে কাজ সম্পন্ন করলেন তাহাও কেস ডায়েরিতে উল্লেখ করতে হবে। তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে সকল কার্যক্রম, অর্থাৎ যে সকল কার্যক্রম তিনি সম্পন্ন করেছেন তার বিষয়াদি কেস ডায়েরিতে লিখতে হবে। তাহলে কেস ডায়েরির প্রথম কথা হলো কেস ডায়েরি নিজ হাতে লিখতে হবে। কিন্তু এখন তো কেস ডায়েরি নিজ হাতে লেখা হয় না, এখন কেস ডায়েরি কম্পিউটার কোর্স। এই প্রশ্নটা আসলে অ্যাকচুয়ালি তোমাদের নয়। এটিএসআই এবং টিএসআই তাদের কখনোই কেস ডায়েরি দেওয়া লাগে না। এখন প্রশ্ন আসলে তোমরা কি করবা? আমার কথা কি বুঝতে পারছো?
প্রশ্ন যদি কখনো আসে তাহলে তোমার কিছু করার আছে? তো এই প্রশ্নটা পরীক্ষায় অলরেডি আসছিল। কেস ডায়েরি কাকে বলে, কেস ডায়েরি লেখার নিয়ম আলোচনা করুন, বা কেস ডায়েরিতে কি কি বিষয়ে উল্লেখ থাকে সেটা আর একটা প্রশ্ন। তাহলে আমরা বুঝলাম কেস ডায়েরি কাকে বলে। তো কোনো অবস্থাতে এখানে ওই পিআরবি 68 কেস ডায়েরি সংরক্ষণ কিভাবে করতে হবে, কেস ডায়েরি কিভাবে কি করতে, এগুলো লেখার কোনো সুযোগ নাই। আবার ওই অনেকে দেখা যায় সাক্ষ্য আইনের 170 দিয়ে রাখছে, 59 দিয়ে রাখছে যে কেস ডায়েরি দেখে স্মৃতি পুনর্জীবিত করতে পারেন। এ সমস্ত ভুয়া আলাপ। আমরা যেটা চেয়েছে, কেস ডায়েরি বলতে কি বুঝেন, কেস ডায়েরি লেখার নিয়ম বা পদ্ধতি আলোচনা করুন, আমরা সেটুকুই লিখবো। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? কি? বুঝছি স্যার। আচ্ছা, আমরা জানি আমরা জানি যে পিআরবি তে স্পষ্ট করে উল্লেখ করা আছে, ধার দেওয়া অপরাধ, ধার নেওয়া অপরাধ, তাই না? একজন জি পুলিশ স্যার। সদস্য যদি ধার নেন, ধার দেন, দুটোই অপরাধ। পিআরবি কততে বলা আছে, 100 কততে বলা আছে? 9 স্যার। 109। কিন্তু সেই প্রশ্ন কিন্তু এভাবে আসে না। প্রশ্নটা কিভাবে আসে আমরা একটু দেখি। পুলিশ সদস্য 3 মাস পর মুনাফা সহ ফেরত প্রদানের শর্তে সহকর্মী ক্ষয়ের নিকট 1 লক্ষ টাকা ধার নিল। ক, সময় মতো টাকা পরিশোধ না করায় খ তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। আইন ও বিধির আলোকে তাদের উভয়ের আচরণ সম্পর্কে উল্লেখ করুন। অর্থাৎ একজনে আরেকজনকে লাভ দিবেন মর্মে টাকা ধার নিয়েছে, তো যথাসময়ে টাকা ধার না দেওয়ার কারণে একজন আরেকজনের বিরুদ্ধে লিখিত দিয়েছে। তো কর্তৃপক্ষ লিখিতটা অনুসন্ধান করাকালে তারা দেখলেন যে উভয়ই অপরাধী, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে পারেন এই সম্পর্কে বলা হয়েছে এই পিআরবির 109 বিধিতে। তো সেখানে বলা হয়েছে যে পিআরবি 109 বিধিতে উল্লেখ করা আছে, কোন পুলিশ সদস্য কারো নিকট থেকে টাকা ধার করতে পারবেন না, এমনকি কাউকে টাকা ধার দিতেও পারবেন না। এখানে যদি কোনো পুলিশ সদস্য টাকা ধার দেন বা ধার নেন, তাহলে উভয় পুলিশ সদস্য পিআরবি 109 বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে ক এবং খ, একজন আরেকজনকে টাকা ধার দেওয়ায় উভয়েই এই পিআরবির 109 বিধি অনুযায়ী 109 বিধি লঙ্ঘন করেছেন। এখানে কিন্তু তার ওই 7 ধারা, পুলিশ আইনের 7 অমুক হাবিজাবি, এগুলো আসার সুযোগ নাই। মূলত 109টা যে লঙ্ঘন হয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কি কোনো মন্তব্য আছে দীপ্তি বা রাজলক্ষ্মী এই সম্পর্কে? না স্যার। কি তোমার মনে হয় নেটওয়ার্ক যায় আর আসে? নাজমুল, কিছু বলার আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, ভালো। আমার এখানে স্যার নেটওয়ার্ক পাচ্ছে না। নেটওয়ার্কই পাচ্ছে না, যাক ভালো। যাক, আমরা জানি যে একজন ব্যক্তি কোনো গাড়ি ঘোড়া ক্রয় করলে, একজন ব্যক্তি যদি কোনো গাড়ি ক্রয় করেন, তো সেই ব্যক্তির দায়িত্ব কি হয়? সেই ব্যক্তির দায়িত্ব হয় নাম ট্রান্সফার করা, এই তো নাকি? জি হুম। স্যার। আচ্ছা, তো এটা কত ধারায় উল্লেখ করা আছে, নাম ট্রান্সফার কত দিনের মধ্যে করতে হবে? সড়ক পরিবহন আইনে স্যার 21 ধারায় 30 দিনের মধ্যে আর কি সেটা। আচ্ছা, এখন প্রশ্নটা হলো, ক নামক ব্যক্তি একটি প্রাইভেট কার ক্রয় করার 6 মাস পর ক্ষয়ের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হলো এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে ক্ষয়ের নিকট গাড়িটা হস্তান্তর করলো। ক্ষয়ের সপক্ষে প্রাইভেট কারটির মালিকানা পরিবর্তনে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? অর্থাৎ এই ক নামক ব্যক্তি যে ক্ষয়ের নিকট তার একটা গাড়ি বিক্রয় করলেন, এখন এই তার এই গাড়ির মালিকানা পরিবর্তন করতে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? এটা কত ধারার প্রশ্ন? 21 ধারার প্রশ্ন, কোন আইনের? সড়ক পরিবহন আইনের। তা যারা তোমরা, তোমাদের পরীক্ষা তো বই দেখে, কিন্তু যদি বই ছাড়া হয় তখন তোমরা অবস্থা খারাপ। এখন কথা হলো, এই রকম প্রশ্ন যদি কখনো পরীক্ষায় আসে, সারা বই তো খুঁজতে হবে নাকি আজাদ? বুঝতে হবে না স্যার, হ্যাঁ, বুঝতে হবে না স্যার, পারবো 21 স্যার, ধারায় বুঝতে দেবো হবে না। স্যার added। খোঁচা লাগবে না কি জান্নাতুল, তোমার খোঁজা লাগবে? হ্যাঁ,
না স্যার, খোঁজা লাগবে না। এই বই প্রশ্ন মোটামুটি মুখস্থ করছি স্যার। যদি মুখস্থ করতে পারো আমার বিশ্বাস ভালো রেজাল্ট করবা। স্যার ওই মুখস্থ করছি মোটামুটি। আল্লাহ ভরসা। তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবা আমার বিশ্বাস, কারণ গতবার কিন্তু আমার ছাত্ররা ভালো রেজাল্ট করছে, এর মধ্যে পাশ করা আছে আমাদের আজাদ মিয়া নাকি। আচ্ছা আমরাও পারবো স্যার, ইনশাল্লাহ স্যার। আচ্ছা, তাহলে কথাটা কি হলো, সড়ক পরিবহন আইনের 21 ধারায় উল্লেখ করা আছে মোটরযানের মালিকানা পরিবর্তনের কথা, অর্থাৎ কোন মোটরযানের মালিকানা হস্তান্তর করা হলে হস্তান্তরের 30 দিনের মধ্যে হস্তান্তর করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আচ্ছা, কোনো কারণে মালিকানা পরিবর্তন হোক বা না হোক, হস্তান্তরের কারণে হস্তান্তর গ্রহীতার 60 দিনের মধ্যে নামের স্ট্যাটাস নির্ধারণ, অর্থাৎ এখানে 21 ধারার মধ্যে কথাটি বলা আছে। যাই হোক, তাহলে এরপরে যে বিষয়টি বলছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পার্থক্য কি। আমরা জানি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের একটা ধারা আছে, অপেশাদারের ধারাও কিন্তু একটা দিয়েছে, দিয়েছে না? কত ধারা বলো তো? জি স্যার, দিয়েছে স্যার। সড়ক সড়ক পরিবহনের বিধিমালা কত? পরিবহন বিধিমালা 5 মনে হয় স্যার। সড়ক 3 পরিবহন বিধিমালা স্যার দুয়ের কথা। 2 এর ক নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখি পেশাদার ড্রাইভিং লাইসেন্স অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, এইটা কিন্তু ওইখানে এইভাবে উল্লেখ করা নাই যে, এটা কিন্তু এভাবে উল্লেখ করা নাই আমাদের বইয়ের মধ্যে যে পেশাদার এবং অপেশাদার। এখানে শুধুমাত্র বলা আছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের কথা কিন্তু সেখানে বলা নেই, আছে নাকি? স্যার বিধিমালার ক্ষেত্রে কি এখানে কি দেওয়া যাবে স্যার? বিধিমালা ধারা দেওয়া যাবে স্যার? অবশ্যই দিতে হবে, যেটা আসছে সেটা দিলে তো সমস্যা নেই, কারণ এটা তো পরবর্তীতে সংশোধন করছে। যাই হোক, এখন এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স, তাহলে আমরা কি লিখবো, পেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে সড়ক পরিবহন আইনের 2-29 ধারায় উল্লেখ করা আছে, এই তো। আচ্ছা, এরপরে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আহ, কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স দ্বারা কোন একজন ব্যক্তি বেতনভোগী কর্মচারী হিসেবে বা গণপরিবহন চালাতে পারবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির বয়স হতে হবে কমপক্ষে 21 বছর। পেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে কতিপয় যানবাহন চালনা করতে রুট পারমিট লাগবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি পরবর্তীতে মাঝারি বা ভারী লাইসেন্স পাওয়ার যোগ্য হবে। এই লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং 5 বছর পর্যন্ত এই মেয়াদ থাকে। পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়, ড্রপ টেস্ট করতে হয়। অর্থাৎ পেশাদার ড্রাইভিং লাইসেন্স, এখানে অনেকগুলো কথা বলেছে যে তার পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সে আহ কি করতে পারবেন, সেখানে বলা আছে যে বেতনভুক্ত কর্মচারী হিসেবে কোনো মোটর যান বা পাবলিক প্লেসে কোনো যানবাহন চালনা করতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলেছে যে পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তির বয়স হতে হবে 21 বছর। পেশাদারের ক্ষেত্রে অনেক সময় রুট পারমিটের প্রয়োজন আছে। তা সে মাঝারি বা ভারী এগুলো গাড়িও পরবর্তীতে চালাতে পারবে। এরপরে তার লাইসেন্স 5 বছর পর আবার রিনিউ করতে হবে, ড্রপ টেস্টের প্রয়োজন আছে এবং পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন আছে। আর অপেশাদারের ক্ষেত্রে বলা হয়েছে যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিধিমালা 2 এর কতে বলা আছে যেটা, যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে তিনি কি করতে পারবেন, বেতনভুক্ত চালক না হয়ে নিজের ব্যক্তিগত গাড়ি চালানোর অনুমতি তাকে দেওয়া যেতে পারে এবং তার বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। এই আইনে নেওয়ার কোনো, আচ্ছা, এখানে পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নাই, মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় পরীক্ষা দিতে হয় না। আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন চালনা করা যাবে। এই লাইসেন্সের মেয়াদ থাকে কয় বছর? 10 বছর। এই লাইসেন্স দিয়ে শুধুমাত্র হালকা গাড়ি চালানো যাবে, ভারী কোনো গাড়ি চালানো যাবে না। এই লাইসেন্স গ্রহণ করতে কোনো ড্রপ টেস্টের প্রয়োজন হয় না। তারপরে আমাদের তো মুখস্থ নাই এতগুলা, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা আগে দেখবো এই সড়ক পরিবহন আইনের 6 ধারার মধ্যে কি বলা আছে, লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির শর্ত।
সেখানে কি করা আছে যে লাইসেন্স পাইতে গেলে একজনের বয়স হতে হবে 18 বছর, আর একজনের বয়স হতে হবে 21 বছর। এটা একটা কিন্তু পার্থক্য। আবার হালকা ভারী বিষয়গুলো আছে। তো আমরা মোটামুটি এগুলো দেখেও যদি আমাদের আমরা অন্তত এটা না হোক, আমরা একপাশে 2-29 লিখলাম যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স, আর এক পাশে লিখলাম অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বা লাইসেন্সধারী যে ব্যক্তির বিষয়টি উল্লেখ করা আছে আমরা লিখলাম। আমার মনে হয় সেটাতেও আমরা নাম্বার পাবো, তাই না? কি হাফিজ, কি বলো? জি স্যার, পাবো স্যার। এই প্রশ্নগুলো কিন্তু গতবার পরীক্ষায় আসছিল, সেগুলো আমরা একটা আলোচনা করতেছি। স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা তো এই আগে মানে বই দেখে পড়ছি যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের কোনো নাই, ধারা নাই। এখন তো নতুন একটা সংশোধনী আসছে, তো ওই সংশোধনীটা দেবো না দেওয়ার দরকার নেই স্যার? অবশ্যই আমরা দেব, না দিলেও অপরাধ নাই। না দিলেও এখানে অপরাধ নাই, কারণ ড্রাইভিং সড়ক পরিবহন আইনে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হয়েছে, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হয়নি। যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আমরা এই জন্য জানি, পেশাদারের যা করণীয় সেটাই আমরা অপোজিট করি, মানে তার বিপরীতে আমরা অপেশাদার ধরে নিই। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তুমি তুমি যে ব্যারাকে আছো, এটা রোল কলে তুমি? স্যার ওই আমার এক আত্মীয়ের বাসা আসছি স্যার। ওই আমি তো রাজারবাগ থেকে চলে আসছি, ওই যে আজকেও গেছিলাম, সেখানে ইয়া নেয় নাই, আমার ওই ফুট আপ নেয় নাই, কালকে নেবে বলছে স্যার। সেই জন্য ওই কামরাঙ্গীর চড়ায় ওখানে আমার এক আত্মীয় আছে, তার বাসায় আছি স্যার। আচ্ছা, আমাদের পরবর্তী যে প্রশ্নটা, অনুমোদিত লেডেন ওজনের অতিরিক্ত মাল বহন করে মোটরযান একটি আবাসিক এলাকায় সড়কের পার্শ্বসহ অবকাঠামোর ক্ষতি সাধন করলো, এক্ষেত্রে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং গৃহীত ব্যবস্থা প্রতিপালনে ব্যর্থ হলে করণীয় কি? এখানে যে কথাটি বলা আছে সেখানে যে একটা নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত ওজন মাল বহন করে একটা আবাসিক এলাকায় একটা অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে একটা যানবাহন, এক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং সে যদি এটা পালনে ব্যর্থ হয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা? তো সড়ক পরিবহন আইনের 43-এর সাথে কি বলা আছে? এখানে বলা আছে যে অনুমোদিত লেডেন ওজন, ট্রেন ওজন এবং এক্সেল ওজনের অতিরিক্ত কোনো মাল বহন করে মোটরযান সড়ক, মহাসড়ক, সেতু, কালভার্ট ইত্যাদি বেলি ব্রিজ যদি ক্ষতিগ্রস্ত করেন, সেক্ষেত্রে কি করা যেতে পারে? বলছে মোটরযানের মালিক বা চালক সরকার কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ 3 মাসের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকবে। তাহলে এখন যদি কখনো প্রশ্ন আসে যে আহ কোন ধরনের অপরাধে যানবাহনের মালিক বা চালক 3 মাসের মধ্যে ক্ষতিপূরণ পরিশোধ করতে বাধ্য থাকবেন। আচ্ছা, এরপরে বলা আছে যে যদি এরকম কখনো প্রশ্ন আসে যে মহাসড়কে ক্ষতি করার দায়ে কোনো যানবাহনের মালিক যদি যথাসময়ে বা নির্ধারিত সময়ে তার জরিমানা পরিশোধ না করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? তাহলে আমরা বুঝবো সড়ক পরিবহন আইনের 43-8-এ বলা আছে মোটরযানের মালিক চালক উপরোক্ত ধারার আদেশ অমান্য করে নির্ধারিত সময় ক্ষতিপূরণ প্রদান করতে ব্যর্থ হলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করা যাবে। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। তার মানে এখানে দুটো জিনিসের মধ্যে বলা আছে, একটা হলো যে এই ব্যক্তিটা যদি 3 মাসের মধ্যে ক্ষতিপূরণ জমা না দেয়, সেক্ষেত্রে বলা আছে যে ওই চালক বা মালিকের প্রতি পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট যে ক্ষতিপূরণ আদায় করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো না এগুলা? বুঝছি স্যার। কে নাজবুল, স্যার, কিছু বুঝছো? বুঝতে পারছি স্যার। আমাদের জাফর ইকবাল কই? জাফর ইকবাল নাই। যাই হোক, দীপ্তি তুমি কিছু বোঝো? দীপ্তি,
দীপ্তি, আমার কথা স্যার শুনছো? নেটওয়ার্কের জন্য বুঝতেছি না স্যার, নেটওয়ার্কের সমস্যা করতেছে খুবই। আচ্ছা, তোমরা যারা যারা আছো আজাদ, তোমাদের উদ্দেশ্যে বলি, তাহলে আমরা মোটামুটি বুঝলাম। আমরা পরবর্তী যে প্রশ্নে আসবো, যে গোপন, দেখো প্রশ্নগুলো আমি বলি, একটা ধারার প্রশ্ন এগুলো পাতে তোমাদের আসবে বাকি, কিন্তু প্রশ্নটা ঘুরে দেয়। যেমন আমরা যদি দেখি যে প্রশ্ন দেখো কি আসছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতের বেলা একজন এটিএসআই লিচু বাজার এলাকায় বাদামপট্টির পাশে সার্কুলার রোডে গিয়ে লোডকৃত একটা ট্রাক দেখতে পেলেন। ট্রাকের নম্বর প্লেট, রং এবং লেখার ধরন দেখে তার সন্দেহ হয়। তিনি ভালোভাবে পরীক্ষা করে দেখতে পারেন যে এক্সট্রা নম্বর প্লেট এর উপর বসানো। এক্ষেত্রে সংগঠিত অপরাধের শাস্তি আলোচনা করে। এখানে কিন্তু এটিএসআই কি ব্যবস্থা নেবেন তা কিন্তু বলে নাই, বলছে এখানে সংগঠিত অপরাধের কি শাস্তি আলোচনা করে। দেখো এখানে কি বলা আছে, তার মানে আপনি একজন এটিএসআই, এখানে কিন্তু বলেনি আপনি কি ব্যবস্থা নেবেন। কিন্তু অনেক লোক আছে কি জানো, এটার ওই সে কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে ইত্যাদি ইত্যাদি লিখে থুয়ে দিবেন, কি তাই না নাজমুল? জি স্যার। জি স্যার। প্রশ্নটা আসছে যে আপনি একজন এটিএসআই, রাস্তা নিচু বাজার এলাকায়, অর্থাৎ লিচু বাগানের মধ্যে বা নিচু বাজার এলাকায় আপনি ডিউটি করাকালে আপনি দেখলেন যে একটা লোডকৃত ট্রাক, তার নাম্বার প্লেট আপনার সন্দেহ হচ্ছে যে ভুয়া বা মিথ্যা ইত্যাদি। তো সেখানে কিন্তু বলে নাই যে আপনি এটিএসআই হিসেবে কি দায়িত্ব নেবেন, বলছে যে এই ধরনের অপরাধে শাস্তি আলোচনা করুন। তাহলে আমাকে কি লিখতে হবে? তো দেখা যাবে কি না পড়ে মনে করবে যে আমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবো, এ করবো সে করবো না। তাহলে কি বলা আছে যে যদি কোনো সড়ক পরিবহন আইনের সূত্র দ্বারা উল্লেখ করা আছে, রেজিস্ট্রেশন সনদ বিকৃত পরিবর্তন করিতে পারিবে না, কোনো নকল ভুয়া জাল রেজিস্ট্রেশন সনদ প্রদর্শন করতে পারবে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার, জাল নম্বর ব্যবহার করে কোনো যানবাহন চালনা করেন, সে ব্যক্তি অত্র আইনের 73 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আর এই ধরনের অপরাধ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে 2 বছর, অনধিক 2 বছর, অনন্য 6 মাস পর্যন্ত কারাদণ্ড, অনধিক 5 লক্ষ টাকা, অনন্য 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। এখানে যে বিষয়টা চাচ্ছে, যদি এরকম প্রশ্ন আসে যে এরকম ঘটনায় সংশ্লিষ্ট এটিএসআই এর করণীয় কি, এরকম ঘটনায় তো এটিএসআই 110 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এটা কি ঠিক আছে? একশো বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে কি এই ধারাটা আছে না? জি স্যার আছে স্যার। 73 ধারা আছে না বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে? জি স্যার আছে স্যার। আছে নাকি? আছে স্যার। আচ্ছা। তাহলে এখন এই এটিএসআই কি শোনেন, স্যার, এটিএসআই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে স্যার, সড়ক পরিবহনের 110 ধারা মতে। হ্যাঁ কিন্তু প্রশ্নটা তা বলেনি, প্রশ্নটা বলছে যে এই লোকটা যে এই ধরনের অপরাধ করলো, এই ধরনের অপরাধের শাস্তি কি। তো অনেকে আছে কি তোমাদের প্রশ্নগুলো না বুঝে দেখা যাবে যে ওই এটাকে বিনা অপরাধে গ্রেপ্তার করে ফেলাছে। হ্যাঁ জি স্যার, এটা 17 ধারার প্রশ্নে 110 ধারা মিলিয়ে দিবি। বুঝতে পারছো? আচ্ছা, মোটরযানের ফিটনেসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোটরযানের ফিটনেসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এর সাথে নামক এক বাস মালিকের সম্পর্ক থাকায় খকে ইকোনমিক লাইফ অতিক্রান্ত একটি বাসে যাত্রী পরিবহনের অনুমতি দেন এবং খতা একটি নির্ধারিত রুটে ব্যবহার করেন। এক্ষেত্রে আইনে কি ধরনের ব্যত্যয় হয়েছে আলোচনা করুন। প্রশ্নটা হলো যে ইকোনমিক লাইফ অর্থাৎ যেটা চলার অযোগ্য, যার জীবন নাই, বেড়ে গেছে আর কি, বাণিজ্যিক ভাবে ব্যবহার করার মতো কিছু নাই, এরকম যানবাহনের কোনো কর্মকর্তা যদি ফিটনেস দেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? তার মানে এই সড়ক পরিবহন আইনে আবার যদি এই প্রশ্নটা এভাবে আসে যে সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী বা বিআরটিএ কর্তৃক বা রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা যদি রাস্তায় চলাচলের অযোগ্য কোনো যানবাহনের চলাচলের অনুমতি প্রদান করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? অর্থাৎ ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহন এর যদি অনুমতি দেন চালানোর জন্য, তা এই আইনের 25 ধারার মধ্যে বলা হয়েছে
মোটরযানের ইকোনমিক লাইফ অতিক্রান্ত বা ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত, রংচটা, কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নির্ধারিত রং পরিবর্তন করে জরাজীর্ণ, বিবর্ণ, পরিবেশ দূষণকারী কোনো মোটরযান চালনা বা চালনার অনুমতি প্রদান করা যাবে না। যদি কোনো মোটরযান কর্মকর্তা ফিটনেসের অনুপযোগী কোনো মোটরযান চালানোর ফিটনেস প্রদান করেন, তাহলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। তার কি শাস্তি হবে? তার কি জেল জরিমানা হবে? না, তার তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে। এই তো নাকি? না, তার জেল জরিমানার কথা বলা আছে? স্যার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পরে যে জরিমানা হবে। কেন, আছে নাকি জেল জরিমানার কথা এখানে? শুধু না বিভাগীয় ব্যবস্থা হবে স্যার। তাহলে একটা কথা বলি, এই আইনগুলো যদি এরকম থাকতো যে তার জেল হবে, তাহলে দেখা যেত তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়ে যেত। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তো এইগুলো আমাদের আইনগুলো ভালো করে মানতে হবে। আইনগুলোর এমন একটা বিষয় আছে, আমরা সঠিক আইন না জানার কারণে এই অবস্থা। অর্থাৎ এই যে তাহলে রাস্তায় যেগুলো যানবাহন চলাচল করতেছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলো যে আমাদের সামাজিক ব্যবস্থাটা আমাদের একটু ভালো করতে হবে। এই কারণেই যে এই যানবাহনের মালিক কে? একজন পাবলিক। তাহলে পাবলিক যদি মালিক হয়ে থাকে তারও তো এরকম যানবাহনের ফিটনেস নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যিনি দিচ্ছেন তারও একটি অপরাধ। তো এক্ষেত্রে দেখা যায় যে এই যদি নিয়মিত মামলা রুজুর ব্যবস্থা থাকতো তাহলে খালি নিয়মিত মামলায় রুজুই হতো। হম। যাক, তাহলে আমরা বুঝলাম, তাই নাকি? আর কিছু বলার আছে? তোমাদের নাই কিছু স্যার। বলার আছে এখানে? কি আজাদ, কিছু বলার আছে? শোনো, সকল প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে। গতবার যে প্রশ্নগুলা এটিএসআর আসছিল, এবার যে টিএসআর আসবে না, টিএসআর গুলো যে এটিএসআর আসবে না তা কিন্তু নয়, বা ওই তোমাদের যে আসবে না তাও কিন্তু নয়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই যে গতকালকে আমি যে ওই তোমাদের একটা বিশেষ ক্লাস নিলাম কমন গ্রুপে, তোমরা কি প্রশ্নগুলো ইউটিউবে দেখছো? ভালো করে বোঝার চেষ্টা করছো আবার? জি দেখছি স্যার, স্যার। দেখি স্যার। শোনো, এগুলো অন্য মানুষকে দেখালে মানুষে পছন্দ করবে না, বুঝছো? সোহেল, অন্য স্যার মানুষ। না, না হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনি, স্যার আমার এই জায়গাতে স্যার অনেকেই স্যার ওই আপনি ক্লাসগুলো দেখে শুনলাম, বললো যে না স্যারের পড়ানোর স্টাইলটা ঠিক আছে। যাক, তাও ভালো, খারাপ না বললে হলো। হুম। যাক, আমরা এখন যে আলোচনা করব এখানে প্রশ্নটা হলো কিরকম। একজন পুলিশ অফিসার, যখন প্রশ্ন দেখো, এটা প্রশ্ন তোমাদের না। এর কি বলছে? পুলিশ ফাঁড়ির ইনচার্জ টহল ডিউটি করার সময় আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করে সরাসরি থানায় নিয়ে আসেন। পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক টহল ডিউটি করার সময় আগ্নেয়াস্ত্র সহ খকে গ্রেপ্তার করে সরাসরি থানায় নিয়ে আসেন। থানা ডিউটি অফিসার জব্দ তালিকা প্রস্তুত করেন। এক্ষেত্রে কার কি অপরাধ বর্ণনা করুন। বক্তব্যটা হলো, এই বিপি ফর্ম নম্বর 44, এটা কিন্তু কোনো ধারার এভাবে নির্দিষ্ট করে বলা নাই। এটা হলো তোমার মেধাটা যাচাই করার বিষয়। অর্থাৎ বিপি ফর্ম 44-এ বলা আছে পুলিশ যে স্থানে কোনো আলামত উদ্ধার করবেন সেই স্থানেই পুলিশকে জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। এখন বা সন্দেহযুক্ত স্থান তল্লাশি করে যে সকল মালামাল পাবেন পুলিশের কাজ হবে সেগুলো সংশ্লিষ্ট স্থানেই জব্দ করা। এটা বিপি ফর্ম নাম্বার 44 পিআরবি 280 এখানে উল্লেখ করা আছে। যাও, তো এখানে প্রশ্নটা হলো যে একজন পুলিশ অফিসার ফাঁড়ির ইনচার্জ তিনি রাত্রিকালীন টহল ডিউটি করাকালে একটা ব্যক্তিকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে। তো অস্ত্র সহ গ্রেপ্তার করার পর তার দায়িত্ব হলো সেই স্থানেই জব্দ তালিকা প্রস্তুত করা। কিন্তু তিনি ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত না করে তিনি কি করেছেন? ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত না করে তিনি এই গ্রেপ্তারকৃত আসামিটাকে অস্ত্র সহ থানায় নিয়ে এসেছেন। থানায় নিয়ে আসার পর ডিউটি অফিসার কি করলেন? এখানে একখানা জব্দ তালিকা প্রস্তুত করলেন। এখানে কার কি অপরাধ হলো? আসলে
আইনের যে প্রশ্নগুলো এখানে, আইনের প্রশ্নগুলো হলো এখানে প্রথমত এই জব্দকারী অর্থাৎ ধৃত আহ, যিনি ধরেছেন গ্রেপ্তারকৃত গ্রেপ্তারকারী অফিসারের দায়িত্ব ছিল ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা। তিনি জব্দ তালিকা প্রস্তুত না করে থানায় নিয়ে গেছেন, থানা কর্মকর্তা তিনি যেভাবে জব্দ তালিকা প্রস্তুত করেছেন তার কাজটি আইনে কোনো অপরাধ হয়নি, কারণ তিনি ওই গ্রেপ্তারকারী কর্মকর্তার উপস্থিতি বা উপস্থাপন মতেই জব্দ তালিকা প্রস্তুত করেছেন। আইনে কিন্তু বলা আছে যে উনি করলেই হবে, যে করেনি সে তার ব্যর্থতার পরিচয় দিয়েছে, অযোগ্যতার পরিচয় দিয়েছে, কিন্তু যে করেছে তার কোনো অপরাধ হয়নি। এক্ষেত্রে যেহেতু তিনি তার অযোগ্যতার পরিচয় দিয়েছেন, অযোগ্যতায় যদি কোনো ব্যক্তি অযোগ্যতার পরিচয় দেন তার বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। আর যিনি জব্দ তালিকা প্রস্তুত করেছেন, জব্দ তালিকা প্রস্তুত যিনি করেছেন তার কোনো অপরাধ হবে না। এক্ষেত্রে আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, মনে করো এরকম প্রশ্ন আসছে যে আপনি একজন টিএসআই, সঙ্গীয় ফোর্স নিয়ে আপনি নদীতে নদী এলাকায় টহল ডিউটি করতেছেন। হঠাৎ করে আপনি একজন ব্যক্তিকে আর একটি নৌকা সহ আটক করলেন এবং তার কাছ থেকে একটা পিস্তল পেলেন, কিন্তু ওই স্থানে ধৃত আসামি ব্যতীত অন্য কোনো জনসাধারণ নেই। সেক্ষেত্রে আপনার করণীয় কি? অর্থাৎ আপনি যাকে গ্রেপ্তার করেছেন সেখানে অন্য কোনো জনসাধারণ নেই, কিন্তু সেখানে আপনি একটা অস্ত্র পেয়েছেন, আপনার করণীয় কি? আপনার করণীয় হবে আপনি সেখানে একটা জব্দ তালিকা প্রস্তুত করবেন। কাদের সম্মুখে? আপনার কাছে যে সঙ্গীয় ফোর্স আছে তাদেরকে যদি আপনি জব্দ তালিকার সাক্ষী বানান বা সাক্ষী হিসেবে মনোনীত করেন, এটা আপনার কোনো অপরাধ না। আমার কথা কি বুঝতে পারছো? পুলিশ জব্দ তালিকার সাক্ষী হতে পারবে না এমন কোন জায়গায় উল্লেখ করা নাই। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তো আপনার বক্তব্য হবে কি যে আমি এইরকম সঙ্গীয় ফোর্স নিয়ে এই ডিউটি করাকালে যদি এই অবস্থায় কোনো ব্যক্তিকে ধৃত করি, তাহলে সেখানে যদি আমি কোনো অন্য কোনো জনসাধারণ না পাই জব্দ তালিকায় সাক্ষী হিসেবে মনোনীত করার জন্য, সেক্ষেত্রে আমি আমার পুলিশ সদস্যকে জব্দ তালিকার সাক্ষী হিসেবে মনোনীত করতে পারবো, আর তাদের তাদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে তাদের দস্তখত দিতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার। একটা প্রশ্ন আসছিল তোমাদের যে আপনি টহল ডিউটি করার সময় রাস্তায় একটা নারী পেলেন, আপনি রাত্রিকালীন টহল ডিউটি করতেছেন, আপনি ফাঁড়ির ইনচার্জ, একজন নারীকে দেখতে পেলেন, নারীটাকে জিজ্ঞাসা করলেন যে তোমার পরিচয় কি, তুমি কি করো? এটা বললো যে স্যার আমি তো পতিতা, আমি তো দেহ ব্যবসা করে সংসার চালাই। তো এক্ষেত্রে আপনার করণীয় কি? অনেকে বলছে যে এরকম ব্যক্তিকে পেনাল কোডের 290 ধারা 290 হিসেবে চালান দেওয়া যাবে, কেউ অনেক অনেক ধারা দিয়েছে, কিন্তু আসলে কথাটা এটা নয়। আপনি একজন পুলিশ অফিসার, আপনাকে একটা নারীকে সন্দেহ হয়েছে বা একটা নারীকে আপনি জিজ্ঞাসা করলেন, নারীটা বলছে যে আমি দেহ ব্যবসা করি। কেউ যদি নিজেকে দেহ ব্যবসার পতিতা হিসেবে পরিচয় দেয়, তাই বলে কি আপনি তাকে চালান দিতে পারবেন? সিআরপিসির কোনো ধারায় কি বলা আছে যে যদি কোনো নারী নিজেকে পতিতা বলে পরিচয় দেয় তাকে বিনা পণে গ্রেপ্তার করা যাবে? আছে নাকি কোথাও? না আপনি স্যার। যদি প্রশ্ন এরকম করা থাকতো যে আপনি টহল ডিউটি করাকালে একটা নারীকে দেখলেন একটা পুরুষের সাথে যৌন কাজ করতেছে, তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? তখন হয়তো আপনি সেই ব্যক্তিটাকে, যদি মহানগর এলাকায় ধারা আছে, কিছু বিষয় আছে, আপনি তাকে আটক করতে পারলেন, বা বা একটা নারী, দেখা গেল যে একটা নারী যৌন কাজের জন্য আহ্বান জানাচ্ছে, সেখানে মানব পাচার আইনে কিন্তু ধারা দেওয়া আছে। মানব পাচারে কোনো নারী যদি কোনো পুরুষকে আহ যৌন কাজ করার জন্য আহ্বান করেন, ইশারা ইঙ্গিত করেন, এটাও কিন্তু মানব পাচার আইনে একটা অপরাধ হিসেবে গণ্য হবে। এটা জানো তো? এগুলো অনেক বিষয় আছে, যা হোক। তো এখানে তো তাও নেই, তাহলে কি করবেন আপনি? অনেকে অনেক রকমের উত্তর লেগছে। আপনার কাজটা কি হবে? আপনার কাজটা হবে নারীটির হেফাজত গ্রহণ করা, অর্থাৎ নারীটি স্বাভাবিকভাবে কোনো স্থানে নিরাপদ স্থানে না যাওয়া পর্যন্ত তার নিরাপত্তার আপনি নিশ্চিত করবেন। তার মানে এই নয় কারণ আপনি নারীটাকে পেলেন, আপনি তাকে ছেড়ে দিলেন, সে যে কারোর সাথে শারীরিক কিছু করার সময় ধৃত হলো বা তার কোনো ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কিন্তু তখন আপনিও কিন্তু এটার ভেজালে পড়বেন। হুম, একটা সেকেন্ড আসতেছি। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে একজন নারী এসে বলল যে আমি পতিতাবৃত্তি করি বা আমি দেহ ব্যবসা করি, আর আপনি পুলিশ অফিসার হিসেবে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন, এটা কিন্তু আইনসঙ্গত। যেমন একটা প্রশ্ন আসছিল এক সময় যে
গার্মেন্টস কর্মী, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা লুকায়িত আছে। বলা আছে গার্মেন্টস কর্মী রহিমা নাইট শিফট শেষে বাসায় ফেরার পথে একজন পুলিশ সদস্য তাকে ধরে, বা একজন পুলিশ অফিসার ধরে তাকে দেহ ব্যবসার অপরাধে জড়িত করে, মানে পতিতা সন্দেহে তাকে কোর্টে পাঠালেন। আসলে প্রশ্নই তো বলা আছে গার্মেন্টস কর্মী, তাকে আপনি পতিতা বানান কিভাবে? তার মানে এখানে সে যে গ্রেপ্তারটা করেছে, গ্রেপ্তারটা আইনসঙ্গত হয় নাই, অর্থাৎ সে অযোগ্যতার পরিচয় দিয়েছে। এখানে তার দায়িত্বটা হবে এই নারীটিকে নিরাপত্তার সাথে তাকে রাখা। যেমন আমাদের দিনাজপুরের ঘটনা ঘটেছিল, তোমাদের জন্ম তখন হয়েছে কিনা জানি না, কেউ হয়তো তার জন্ম হয়েছে 95 সালের ঘটনা। সেখানে ইয়াসমিন নামে একটা নারী ধর্ষিত হয়েছে। তো নারীটা ধর্ষিত হয়েছে, অপরাধটা পুলিশের বিরুদ্ধে এসেছে। পুলিশ পুলিশের ফাঁসিও হয়েছিল, অনেক পুলিশের ফাঁসি হয়েছে, এখানে ফাঁসি কার্যকরীও হয়েছে। যাও, তো এরকমই যে পুলিশের গাড়ি থেকে সে লাফ দিয়েছিল পালানোর জন্য। তো আপনি একটা পতিতা পাইলেন, পতিতাকে ছেড়ে দিলেন, ঠিক আছে তুমি বাড়ি যাও। রাস্তায় পথে যখন তুমি তাকে জিজ্ঞাসা করতেছো তুমি কি করো, তো তখন কয়েকজন লোক দেখলো যে তুমি একটা মেয়ের সাথে কথা বলতেছো। পরবর্তীতে তুমি যে মেয়েটাকে ছেড়ে দিয়েছো, ওই লোকটা আর দেখে নাই, মেয়েটা চলে যাচ্ছে। পরে রাস্তার প্রতিবন্ধে ধরে কয়েকজন তাকে, মেয়েটাকে জোরপূর্বক রেপ করছে। রেপ করার পরে মেয়েটা মারা গেছে। সকালে কে রেপ করলো তা তো দেখে নাই। সকালে আবার কি হয়েছে, ওই ওই যে লোকগুলো দেখেছে তোমার সাথে কথা বলতেছিল, তখন কিন্তু তারা এই এই অভিযোগের বিষয়টা পুলিশের দিকে নিয়ে আসছে যে আমি তো দেখেছিলাম পুলিশের সাথে মেয়েটা দাঁড়িয়ে কথা বলতেছিল, তাহলে রেপটা পুলিশে করছে। এই জন্য বলছে যে আপনি ডিউটি করা কালে যদি এরকম কোনো নারীকে পান, সে যদি বলে আমি দেহ ব্যবসা করে আমি সংসারে দাঁড়াই, তাকে কি আপনি চালান দিতে পারবেন কিনা? বলছে না, আপনি তার নিরাপত্তার বিষয়, এটা এটা কিন্তু কোনো আইনের বিষয় না, এটা তো আবার বাস্তব অভিজ্ঞতার প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছে না, বোঝে নাই? বুঝছি স্যার। কে আজাদ, কোনো বক্তব্য আছে এখানে? হ্যাঁ স্যার। স্যার আমার না, জব্দ, হ্যাঁ আমাদের বলো। যখন জব্দ তালিকা বলতে কি বোঝায় সেক্ষেত্রে স্যার, B-44 এবং PRB 280 সেক্ষেত্রে কি আরো অন্য কোনো ধারা অ্যাড করা যাবে না, কিনা? আর কিছু না, এটা সিআরপিসির 103 165 দিতে পারে। এর মানেটা হলো একজন পুলিশ অফিসার দুটো ক্ষেত্রে জব্দ তালিকা করতে পারেন: সন্দেহযুক্ত প্রাপ্ত মালামাল, আর কোনো স্থান তল্লাশি করা, অর্থাৎ মামলা তদন্তের স্বার্থে যে মালামাল গুলো পান সেটা জব্দ তালিকা করে থাকে। আসলে সিআরপিসি মূলত 103 তা দেবো স্যার, সিআরপিসি 103। এগুলো তুমি 103 দেওয়া যাই দাও, বিপি সিজার লিস্টের মূল হলো বিপি ফর্ম নাম্বার 44। বিষয়টাই বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? একদিনে অনেকগুলো বললে মাথা নষ্ট হয়ে যাবে, বলো। কি সোহেল কিছু জিজ্ঞেস করার আছে? সোহেল, না স্যার। যাই আর কি জানি বলে, হাফিজ কিছু বলার আছে তোমার? না স্যার। কিছু বলার নেই। অন্য কারো কিছু বলার আছে তোমাদের? স্যার, হ্যাঁ, হ্যাঁ। ওই মানে জালকাঠি থেকে ওই যে আমাদের যে যাওয়ার যে বিষয়টা, ওরা তো আমার কাছে হোয়াটসঅ্যাপে ওই আমাদের প্রতিবেদনটা মানে যেটা ওই নোটিশ সেটা আমারে দিছে। আর আমি সন্ধ্যাকালে কথা বললাম, বলছে আজকে আবার ওই রিজার্ভ অফিসে R1 স্যার, R1 আর ওই 2 স্যার, এই দুজনের কাছে আজকেও আবার পাঠাইছে স্যার। আর আমার সাথে আরেকজন পরীক্ষার্থী আছে, ও ওই রাজারবাগে আছে, কালকে আসছে ও। ও স্যারের কাছে গেছিল বুঝছেন স্যার, বলে কি যে করছে তোমাদের কাম তোমরা যাও, সময় মতো আমরা পাঠাবো। এই কিন্তু এতে তো স্যার আমাদের কোনো সমস্যা হবে না, হবে স্যার? না, সমস্যা হবে না। তারপরেও তুমি কালকে হুম তোমার ডিভিশনের যে আরো যেখানে গেছো তুমি আরোর সাথে কথা বললো, আমার সালাম দিও। হুমায়ুন আমার ছাত্র, হ্যাঁ, এবং আমার সাথে ছিল, ভালো ছেলে। কয়েকদিন আগে ওর দেখা হয়েছে ওর সাথে, ওকে বললে হবে, তখন ওই ব্যবস্থা করবে যে কি করবে না করবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে বলে দিও যে স্যার এই বার্তাটা আসছে, এখন আমার জন্য হুকুম হাকিম কি। বুঝতে পারছো? জি স্যার। স্যার আর একটা জানার জন্য বলতেছি, আমাদের যদি ওইটা বলে যদি সিসি দেয়, আমাদের তো থানায় দেবে। থানা থেকে আমরা ওই লালবাগ ডিভিশনে গেলাম, ওখান থেকে আমাদের সিসি দেবে না, আবার রাজারবাগ যাইতে হবে স্যার?
সরাসরিও দিতে পারে, ওরা আদেশটা যেভাবে দিবে। তবে তুমি একটা কথা বলতে পারো যে স্যার আমার পোস্টিং যেখানে দেন আমি আগে পরীক্ষাটা দিয়ে আসি, তারপর আমার পোস্টিং দিয়েন, কারণ আমার তো এখন দিবেন না তার টানা আসলা ওর বললে হবে, বুঝছো? পোস্টিং দিয়ে রাখলো, পরে গেলা তুমি। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কারো কিছু বলার আছে তোমাদের? স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, বলো। স্যার আমাদের পড়ানোর গতিটা আরেকটু বাড়াই দিলে স্যার ভালো হইতো স্যার, যেহেতু 20 দিন কিভাবে? আছে স্যার। কিভাবে? একবারে আহ, কি, একবারে কি 50টা প্রশ্ন পড়াবো? স্যার 50টা না পড়াইলেও অন্তত 20-25টার উপরে পড়ান স্যার, কারণ এই এই কয়দিন সমস্ত রিভিশন। এই সমস্ত ফাওয়া লাভ করো না। স্যার 1 মিনিট স্যার, একটু কথা বলি স্যার, আগে স্যার শুনেন, তারপরে ফাওয়াল কোন আর যাই কোন স্যার আগে, মানে তারপরে বলেন স্যার। হ্যাঁ, বলো। কারণ সামনে স্যার পরীক্ষা স্যার, এখন যদি স্যার তোমার মুখস্থ যতই করতে পরীক্ষা হোক, থাকেন, এগুলো কোনো সুযোগে নাই। একটা মানুষ একটা না 1.5 ঘন্টা 1 ঘন্টা কথা বলতেছে, এরপরেও পছন্দ হচ্ছে না আপনার? স্যার সেটা বলতেছি না স্যার, স্যার আপনি আমার কথা বোঝেন নাই স্যার। আমি কিভাবে গতি বাড়াই দেবো? একসাথে কি তোমার আর কতগুলো পড়াবো? তুমি বলো আমাকে যে একসাথে এতগুলো প্রশ্ন পড়ায় দেন। নিজে তো একটা মুখস্থ নেই, কথা তো বলতে হয়। আর একটা কাজ করা যায় স্যার, আগে তো পড়ানো হয়েছে, ওই অনুসারে যার যারটা শেষে পড়ো, স্যারে তো পড়াইতেই আছে। এটা যার যারটা পড়বে, এখানে আমরা রিভিশন দিচ্ছি কারণ হলো যে এই প্রশ্নগুলোর বিভিন্ন ধারা এগুলো থাকে, এগুলো বিভিন্ন আঙ্গিকে চলে আসে। হুট করে উনি বললেন হয়ে গেল যে আমরা পড়াবো, একদিনে 40টা পড়াই। মুখস্থ করার মতো ক্ষমতা আছে একটাও? স্যার মুখস্থ করার মতো ক্ষমতা নাই দিকে তো এটিএসআই পরীক্ষা দিতে এসি। ওইগুলো ওইভাবে চুপ থাকো। এখানে অতিরঞ্জিত করে আমরা পড়াবো, শেষে দেখা যাবে নাই। এখনো আছে 1 মাস, 20 দিন আছে এখনো। ওই 20 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। আর কারো কিছু আছে বলার? নাজমুল, কিছু বলবা? ঠিক আছে, ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।